বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং ক্ষমতার পালাবদলে গণভবন নামটি দীর্ঘদিন ধরে এক বিশাল অধ্যায় জুড়ে ছিল। কিন্তু সময়ের পালাবদলে সেই নাম এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিতে যাচ্ছে ভিন্ন এক পরিচয়। দেশের সর্বোচ্চ নির্বাহী বা প্রধানমন্ত্রীর ঠিকানা বদল হচ্ছে, এটা এখন আর কোনো গুঞ্জন নয়, বরং চূড়ান্ত বাস্তবতা। দীর্ঘদিনের ক্ষমতার কেন্দ্রবিন্দু গণভবন যখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হচ্ছে, তখন সবার মনে একটি বড় প্রশ্ন উকে দিচ্ছে, তাহলে পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন ঠিকানা কোথায় হবে? কোথা থেকে পরিচালিত হবে আগামী দিনের বাংলাদেশ? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই আজকের এই বিস্তারিত আলোচনা, যেখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের খুঁটিনাটি, এর অবস্থান, নির্মাণের পেছনের কারণ এবং কেমন হতে পারে দেশের সরকার প্রধানের এই নতুন হাই প্রোফাইল আবাসস্থল। শুরুতে আসা যাক প্রেক্ষাপট পরিবর্তনের গল্পে। আমরা জানি গত জুলাই মাসে ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণভাবে বদলে গেছে। যে গণভবন ছিল দোর্দণ্ড প্রতাপশালী ক্ষমতার প্রতীক, ক্ষোভের আগুনে সেটি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় এই ভবনটিকে আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করা হবে না, বরং ছাত্র জনতার আত্মত্যাগ আর গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে এটিকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মূলত প্রধানমন্ত্রীর জন্য নতুন একটি বাসভবন নির্মাণের প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে পড়ে, কারণ রাষ্ট্র পরিচালনার জন্য সরকার প্রধানের এমন একটি নিজস্ব কার্যালয় ও বাসভবন প্রয়োজন, যেখান থেকে তিনি নিরাপদে এবং নির্বিঘ্নে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারবেন। তাই পুরনো ঠিকানা ছেড়ে নতুনের সন্ধানে নামতে হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে। সবচেয়ে কৌতূহলের বিষয় হলো কোথায় হচ্ছে এই নতুন বাসভবন। ঢাকার মানচিত্রে ঠিক কোন জায়গাটি হতে যাচ্ছে পরবর্তী পাওয়ার হাউস? মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনটি শেরেবাংলা নগরেই থাকছে। তবে এটি পুরনো গণভবনের ভেতরে নয়, বরং গণভবনের ঠিক পাশেই নির্মাণ করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ ভৌগোলিকভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু শেরেবাংলা নগর এলাকাতেই থাকছে, শুধু ভবনটি বদলে যাচ্ছে। স্থাপত্য অধিদপ্তর ইতিমধ্যে এই নতুন ভবনের নকশা প্রণয়নের কাজ শুরু করে দিয়েছে। জায়গাটি নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেহেতু শেরেবাংলা নগর এলাকাটি জাতীয় সংসদ ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দফতরের কাছেই, তাই প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং নিরাপত্তা বলয়ের কথা চিন্তা করে গণভবনের লাগোয়া জায়গাটিকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হচ্ছে। তবে চাইলেই হুট করে একটি প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করে ফেলা সম্ভব নয়। এটি সাধারণ কোনো অট্টালিকা নয়, এটি রাষ্ট্রের প্রধান নির্বাহীর বাসভবন ও কার্যালয়। তাই এর নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে। সংশ্লিষ্ট দফতরের আনুমানিক সময় অনুযায়ী নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চূড়ান্ত নকশা অনুমোদন এবং আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে ভবনটি সম্পূর্ণ প্রস্তুত হতে অন্তত 2 থেকে 3 বছর সময় লেগে যাবে। এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ 2-3 বছর সময়কালে নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হবে এবং প্রধানমন্ত্রী শপথ নেবেন। তার থাকার জন্য তো অবিলম্বে একটি রাষ্ট্রীয় বাসভবন প্রয়োজন। এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সরকারের পক্ষ থেকে 2টি বিকল্প ঠিক করে রাখা হয়েছে। প্রথম বিকল্পটি হলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। অতীতেও আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারা অথবা অন্তর্বর্তী সরকারের প্রধানরা এই ভবনটিকে বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন। এটি বেশ সুরক্ষিত এবং রাষ্ট্রীয় ভিআইপিদের থাকার উপযোগী করেই তৈরি। দ্বিতীয় বিকল্পটি হলো জাতীয় সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবন। এটি সংসদ ভবনের খুব কাছে হওয়ায় যাতায়াত ও নিরাপত্তার দিক থেকে বেশ সুবিধাজনক। তবে এখানে একটি চমকপ্রদ তথ্য হলো, হবু প্রধানমন্ত্রী যদি মনে করেন স্পিকারের বাসভবনের জায়গা বা সুবিধা তার জন্য পর্যাপ্ত নয়, তবে তিনি চাইলে এর সঙ্গে লাগোয়া ডেপুটি স্পিকারের বাসভবনকেও যুক্ত করে নিতে পারেন। অর্থাৎ মাঝখানের দেয়াল বা প্রতিবন্ধকতা সরিয়ে 2টি বাসভবনকে এক করে একটি বিশাল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যমুনা নাকি স্পিকারের বাসভবন কোনটি বেছে নেবেন তা নির্ভর করবে সম্পূর্ণ তার ব্যক্তিগত পছন্দ ও সুবিধার উপর। এখন আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে। কেমন হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই নতুন স্থায়ী বাসভবন? যদিও স্থাপত্য অধিদপ্তর বা গণপূর্ত মন্ত্রণালয় থেকে নকশার বিস্তারিত বা ভেতরে কি কি সুবিধা থাকবে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবু আধুনিক বিশ্বের রাষ্ট্রপ্রধানদের বাসভবনের আদলে আমরা কিছু যৌক্তিক অনুমান করতেই পারি। প্রধানমন্ত্রীর বাসভবন মানে শুধু ঘুমানোর জায়গা নয়, এটি মূলত একটি মিনি সেক্রেটারিয়েট বা ছোটখাটো সচিবালয়। ধারণা করা হচ্ছে নতুন এই বাসভবনটি হবে প্রযুক্তি নির্ভর এবং সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত একটি স্মার্ট স্থাপনা। নিরাপত্তার বিষয়টি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। ভবনের দেওয়াল থেকে শুরু করে জানালার কাজ সবকিছুই হতে পারে বুলেট প্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী। আধুনিক
ধরন বদলেছে, তাই ড্রোন হামলা বা আকাশপথের হুমকি মোকাবিলার জন্য বাসভবনের ছাদে বসানো হতে পারে অত্যাধুনিক জ্যামার এবং অ্যান্টি ড্রোন সিস্টেম। এছাড়া যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচে বা আন্ডারগ্রাউন্ড বাংকার এবং গোপন সুড়ঙ্গ পথ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সুড়ঙ্গগুলো হয়তো সরাসরি সংসদ ভবন বা নিরাপদ কোনো জোনের সাথে যুক্ত থাকবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াতের জন্য বাসভবন কমপ্লেক্সের ভেতরেই একটি হেলিপ্যাড থাকবে, যাতে প্রধানমন্ত্রী আকাশপথে যে কোনো সময় মুভ করতে পারেন। বাসভবনের ভেতরে সজ্জা ও কার্যকারিতা নিয়ে ভাবলে দেখা যায় সেখানে ব্যক্তিগত এবং দাপ্তরিক দুটি আলাদা জোন বা অংশ থাকবে। দাপ্তরিক অংশে থাকবে একটি সুপরিসর ক্যাবিনেট মিটিং রুম, যেখানে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপনীয় বৈঠক করতে পারবেন। এছাড়া দেশি বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাতের জন্য থাকবে সুরম্য ডিপ্লোম্যাটিক লাউঞ্জ বা বৈঠকখানা। আধুনিক যুগে সশরীরে উপস্থিত না থেকেও অনেক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে হয়, তাই উচ্চগতির ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা বেষ্টিত একটি ভিডিও কনফারেন্সিং রুম থাকাটা এক প্রকার নিশ্চিত। এর বাইরেও একটি ওয়ার রুম বা সিচুয়েশন রুম থাকতে পারে, যেখান থেকে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বা দুর্যোগের সময় প্রধানমন্ত্রী সরাসরি মনিটরিং ও কমান্ড দিতে পারবেন। এই ঘরটি হবে সম্পূর্ণ সাউন্ড প্রুফ এবং এখান থেকে দেশের যে কোনো প্রান্তের সিসিটিভি বা স্যাটেলাইট ফুটেজ দেখার ব্যবস্থা থাকবে। ব্যক্তিগত অংশে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের জন্য থাকবে আরামদায়ক লিভিং কোয়ার্টার। সেখানে বেডরুম, ফ্যামিলি ডাইনিং এবং ছোট একটি লাইব্রেরি থাকতে পারে। একজন প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি, তাই বাসভবনের ভেতরে একটি আধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল এবং হাঁটার জন্য ওয়াকওয়ে থাকার সম্ভাবনা প্রবল। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবার জন্য একটি মিনি হসপিটাল বা মেডিকেল ইউনিট থাকবে, যেখানে সার্বক্ষণিক চিকিৎসকরা নিয়োজিত থাকবেন। আধুনিক স্থাপত্য শৈলীতে এখন গ্রিন লিভিং বা পরিবেশ বান্ধব স্থাপনার উপর জোর দেওয়া হয়, তাই ধারণা করা যায় নতুন এই বাসভবনে প্রচুর খোলামেলা জায়গা, বাগান এবং জলাধার থাকবে। হয়তো ছাদে সোলার প্যানেল বসানো হবে এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে, যা ভবনটিকে একটি পরিবেশ বান্ধব মডেল হিসেবে উপস্থাপন করবে। এই বিশাল কর্মযজ্ঞের মাঝেও একটি বিতর্কের বা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে, সেটি হলো লুই আই কানের নকশা। আমরা জানি শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন এবং এর আশপাশের এলাকাটি বিশ্বখ্যাত স্থপতি লুই আই কারের মূল নকশা অনুযায়ী তৈরি। এই নকশাটি বাংলাদেশের স্থাপত্যের এক অনন্য নিদর্শন এবং বিশ্বজুড়েই সমাদৃত। স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাবিদদের মনে প্রশ্ন জেগেছে, প্রধানমন্ত্রীর নতুন বাসভবনটি যে এলাকায় নির্মিত হচ্ছে তাতে কি লুই কানের মূল নকশায় কোনো ব্যত্যয় ঘটবে? সংসদ ভবন কমপ্লেক্সের নান্দনিকতা বা উন্মুক্ত পরিসর কি এর ফলে বাধাগ্রস্ত হবে? স্থাপত্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সচেতন মহলের প্রত্যাশা, নতুন ভবনটি এমনভাবে ডিজাইন করা হবে যেন তা লুই কানের নকশার সঙ্গে সাংঘর্ষিক না হয়, বরং তা যেন সংসদ এলাকার গাম্ভীর্য ও সৌন্দর্যের সঙ্গে মানানসই হয়। প্রধানমন্ত্রীর এই নতুন বাসভবন নির্মাণ শুধুই ইটপাথরের কোনো কাজ নয়, এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক ও প্রতীকী তাৎপর্য। পুরনো গণভবন ছিল এক ধরনের দুর্গের মতো, যা সাধারণ মানুষ থেকে শাসককে আলাদা করে রেখেছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর সেই গণভবন এখন জনগণের উন্মুক্ত জাদুঘর। তাই নতুন যে বাসভবনটি তৈরি হবে তার স্থাপত্য শৈলীতে হয়তো স্বচ্ছতা এবং গণতন্ত্রের ছোঁয়া থাকবে। হয়তো এটি এমনভাবে তৈরি হবে যা শাসকের দম্ভ নয়, বরং সেবকের বিনয় প্রকাশ করবে। তবে শেষ পর্যন্ত এটি নির্ভর করছে নতুন সরকারের রুচি এবং নির্দেশনার ওপর। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, নতুন সরকার ক্ষমতায় বসার পর তাদের চূড়ান্ত মতামত নিয়েই মূল কাজ শুরু হবে। অর্থাৎ হবু প্রধানমন্ত্রীর পছন্দ অপছন্দের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে ভবনের ইন্টেরিয়র বা অন্দরসজ্জা কেমন হবে। এই বিশাল প্রজেক্টটি শেষ করতে 2 থেকে 3 বছর সময় লাগাটা খুবই স্বাভাবিক, কারণ এখানে মাটির সয়েল টেস্ট থেকে শুরু করে পাইলিং, স্ট্রাকচারাল নির্মাণ এবং ফিনিশিং প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত থাকায় সাধারণ ঠিকাদারি প্রতিষ্ঠানের বদলে হয়তো সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর বা বিশেষায়িত কোনো সংস্থাকে এই নির্মাণের তদারকিতে রাখা হতে পারে। এছাড়া বিদেশ থেকে আনা হতে পারে বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ও ইন্টেরিয়র সামগ্রী। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল এবং গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। পুরো বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করছে। ক্ষমতার পালাবদলের সাথে সাথে বদলে যাচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু। যে শেরেবাংলা নগর একসময় আইয়ুব খানের স্বপ্নের রাজধানী হিসেবে গড়ে উঠেছিল, পরে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলার সংসদ পেয়েছে, এখন সেখানে যুক্ত হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর নতুন ঠিকানা। পুরনো গণভবনের পাশে যখন এই নতুন ভবনটি মাথা তুলে দাঁড়াবে, তখন এটি এক অদ্ভুত বৈপরীত্যের সাক্ষী হবে। একদিকে থাকবে জুলাই স্মৃতি জাদুঘর, যা মনে করিয়ে দেবে ক্ষমতার অপব্যবহারের পরিণাম এবং জনগণের বিজয়ের কথা, আর
ঠিক তার পাশেই থাকবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, যা নতুন সরকারকে প্রতিদিন স্মরণ করিয়ে দেবে তাদের দায়িত্ব এবং জবাবদিহিতার কথা।